রাশা উপন্যাসের ৪র্থ পর্ব নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আলো সুসঙ্গীত চ্যানেলে রাশা উপন্যাসের আগের পর্বগুলো আপলোড করা হয়েছে। যদি দেখে না থাকে লিংক ডেসক্রিপশন বক্সে। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মূল ভিডিও। সবার সাথে পরিচয়। রাশার ঘুম ভাঙলো খুব ভোরে। বাইরে তখনও ভোরের আলো ফুটে ওঠেনি। শুয়ে থেকেই সে শুনতে পেল নানি উঠোন ঝাড় দিচ্ছেন। এত সকালে কেন উঠোন ঝাড় দিতে হবে রাশা বুঝতে পারে না। সে বিছানা থেকে উঠে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ায়। নানি তাকে দেখে ঝাড় দেওয়া বন্ধ করে সোজা হয়ে দাঁড়ালেন। তুই এত সকালে ঘুম থেকে উঠেছিস কেন? ঘুম ভেঙে গেল। তুমি এত সকালে উঠান ঝাড় দিচ্ছ কেন? জানি না। জানো না? না, কিছু একটা না করলে সময় কাটে না, তাই কাজকর্ম করি। আমাকে দাও ঝাঁটারটা, আমি উঠানটা ঝাড়ু দিই। নানি হাসলেন, বললেন, তোকে উঠান ঝাড় দিতে হবে না। আমি পারবো নানি। আমি জানি তুই পারবি, না পারার কি আছে? তাহলে আমার মাথা আওলা ঝাওলা, তাই আমি এরকম উল্টাপাল্টা কাজ করি, তুই কেন করবি? রাশা বারান্দা থেকে নেমে বলল, তাহলে কি করবো বলো? কিছু একটা যদি করতেই চাস তাহলে মোরগ আর হাঁসের দরজাগুলো খুলে দে। রাশা তখন উঠানে এক কোনায় হাঁস মোরগে ঘরের দরজাটা খুলে দিল। সাথে সাথে কক কক শব্দ করে প্রথমে মোরগ মুরগি তাদের পিছনে পিছনে থপ থপ করে হাঁসগুলো বের হয়ে এলো। মুরগিটা বার কয়েক ডানা ঝাপটিয়ে শব্দ করতে থাকে, তখন বাচ্চাগুলো কিচমিচি শব্দ করে তাকে মাকে ঘিরে রাখে। কি মজার একটা দৃশ্য। নানি বললেন, ভিতরে ডিম আছে নাকি দেখতো। রাশা মাথা নিচু করে তাকিয়ে দেখে সত্যি সত্যি সেখানে দুটি ডিম। সে হাত দিয়ে ডিম দুটি বের করে এনে বলল, কি আশ্চর্য! কোন জিনিসটা আশ্চর্য? এই যে ডিম, আমি ধরে নিয়েছিলাম ডিম ফ্রিজের ভিতরে পাওয়া যায়, ভুলে গিয়েছিলাম যে আসলে হাঁস মুরগি ডিম পারে। হাত মুখ ধুয়ে আয়, তোকে ডিম ভাজি করে দিই, নাস্তা করবি। একটু বেলা হতেই গ্রামের বউঝিরা আসতে শুরু করলো। সবাই রাশাকে এক নজর দেখতে চায়। যে মেয়েটি বাবা মায়ের ছাড়াছাড়ি হয়ে গেছে এবং যার মা তাকে গ্রামের বাড়িতে পাগলি নারীর কাছে ফেলে রেখে চলে গেছে, সেই মেয়েটি দেখতে কেমন সেটা জানার জন্য সবার মাঝে কৌতূহল। রাশা প্রথমে কিছুক্ষণ কাঠ হয়ে বসে থাকে, কিন্তু কিছুক্ষণের মাঝেই তার কাছে পুরো ব্যাপারটা আশ্চর্য মনে হতে থাকে। খুব মাথা ধরেছে বলে সে একসময় বাড়ির ভেতরে ঢুকে বিছানায় কাঁথা মুড়িতে শুয়ে রইল। বৌজিরা হতাশ হয়ে চলে যাওয়ার পর নানি এসে রাশার মাথার কাছে বসলেন, কপালে হাত রেখে বললেন, শরীরটা কি বেশি খারাপ লাগছে? রাশা উঠে বসে বলল, না নানি, আমার শরীর ঠিকই আছে, কিন্তু এই যে মানুষজন আমাকে দেখতে আসছেন আমি সেটা সহ্য করতে পারছি না। নানি বললেন, ও, আমি যে আজগুলো একটা জন্তু যে মানুষ আমাকে দেখতে আসবে? নানি একটু হাসলেন, বললেন, এই গ্রামের মানুষের কাছে তুই আসলেই আজগুলো একটা বস্তু। থ্যাংক ইউ নানি। আমি বলি কি, তুই নিজেই গ্রামটা ঘুরে আয়, সবার সাথে পরিচয় করে আয়, তাহলে কেউ তোকে আর বিরক্ত করবে না। আমি আমি নিজে? নানি মাথা নাড়লেন। হ্যাঁ, তুমি আমার সাথে যাবে না? নানি মাথা নাড়ালেন। আমি কাংলা ছাগলা মানুষ, আমার ঘর থেকে বের হতে ভালো লাগে না। তাহলে আমি তো কিছুই চিনি না। এই সমস্যাটা সমাধান করার জন্যই মনে হলো ঠিক এই সময় জিতু ঘরের ভেতর উকি দিল। উদ্বিগ্ন মুখে বলল, আশাপুর নাকি শরীর খারাপ, কলেরা? রাশা চোখ কপালে তুলে বলল, কলেরা আমার? জিতু ঘরে ঢুকে বলল, হ্যাঁ, জবেরা ফুপু তোমাকে দেখতে আসছিলেন, তোমার শরীর খারাপ সেই জন্য দেখতে পারেন নাই। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ফুপু বললেন, জানি না, মনে হয় কলেরা। শহরের মানুষ গ্রামে আসলে পেটে অসুখ হয়, কলেরা হয়। রাশা মাথা নাড়ল, বলল, না, আমার কলেরা হয়নি। তাহলে কি হয়েছে? কিছুই হয়নি। কিন্তু রাশা জিতুকে থামিয়ে দিয়ে বলল, জিতু মিয়া, তোমাকে একটা কাজ করতে পারবে? পারবে না কেন? 100 বার পারবে। রাশা ভ্রু কুঁচকে বলল, কাজটা কি না শুনে যে বলে দিয়ে পারবো? আমি যদি এখন বলি আমাকে ঘাড়ে করে বাজারে নিয়ে যেতে হবে? জিতু দাঁত বের করে হেসে বললেন, আজীব, তুমি আজীব। রাশা হাল ছেড়ে দিয়ে বলল, আমি এখন এই গ্রামটা ঘুরে ঘুরে দেখবো, সবার বাড়িতে বেড়াতে যাব, তুমি আমাকে নিয়ে যাবে? জিতু চোখ দুটো আনন্দ উজ্জ্বল হয়ে উঠলো, হাতে কিল মেরে বলল, সবার আগে আমাদের বাড়ি। আশা সেটা দেখা যাবে। জিতুকে নিয়ে বের হওয়ার পর আশা বুঝতে পারলো এ কাজের জন্য জিতু থেকে ভালো আর কেউ হতেই পারে না। সে যে শুধু এই গ্রামের সব মানুষকে চিনেন তা নয়, গরু, ছাগল, ভেড়া, এমনকি গাছগুলোকেও সে চিনে। সে যে শুধু কোনো মানুষের কিরকম সেটা বলতে পারে তা নয়, কোন গরু কিরকম
মুখে দেখিয়ে বলল, ওই যে কালো গাড়িটা দেখছো, খবরদার ওইটা ধারে কাছে যাবে না। রাশা জানতে চাইলো কেন? এই গাড়িটা পাগল, কাছে গেলে ঢুস দিবে। পাগল কেমনে করে হলো সেটা জানি না। অমাবস্যা রাত্রে ছাড়া পেয়ে একবার শ্মশান ঘাটে ঢুকে গিয়েছিল, মনে হয় সেই থেকে পাগল। রাশার এই ব্যাখ্যাটা কোনো ব্যাখ্যাই চাইলো না। জিতু হাঁটতে হাঁটতে একটা ঝাপড়া গাছের নিচে দাঁড়িয়ে বলল, রাত্রিবেলা কখনো এই গাছের নিচে হাঁটবে না। কেন? এটা শেয়ারা গাছ, এই গাছে ভূত আছে। কি করে ভূত? রাত্রিবেলা কেউ নিচে দিয়ে গেলে তার শরীরে পেশাব করে দেয়। ভূতের নিশ্চয়ই কাজকর্ম থাকে, তারপরেও শুধু মানুষের উপর পেশাব করার জন্যই শেয়ারা গাছে কেন বসে থাকতে হয়? রাশা সেটা বুঝতে পারলো না, কিন্তু রাশা সেটা নিয়ে জিতুর সাথে তর্ক করলো না। এতক্ষণে সে বুঝে গিয়েছে জিতুর সব কথাতেই ভূত, প্রেত, জিন, পরীর গন্ধ থাকে। প্রথমে তারা যে বাড়িটাতে গেল তার সামনে একটা বড় উঠান, আর সেখানে ধান বিছে শুকনো হচ্ছে। ধান খাবার জন্য কিছু পাখি উড়াউড়ি করছে। কম বয়সী একটা মেয়ে একটা বাঁশের কঞ্চি হাতে নিয়ে সেগুলোকে উড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। জিতু মেয়েটাকে বলল, শিউলি দেখ, তোদের বাড়িতে কোনো অতিথি নিয়ে এসেছি। আশা গলা নামিয়ে বলল, শব্দটা অতিথি না। জিতু শুদ্ধ শব্দ বলে কোনো উৎসাহ দেখালো না, গলা উঁচিয়ে বলল, সফুরা খালা, আপনার বাড়িতে বিদেশি অতিথি নিয়ে এসেছি। রাশা কেমন করে বিদেশি অতিথি হলো সে বুঝতে পারলো না। দেখা গেল বাড়ির চারপাশ থেকে পিল পিল করে নানা আকারের মানুষ বের হতে লাগলো। বিদেশি অতিথিকে কে সবাই জানে এবং সবাই তাকে দেখার জন্য কৌতূহল আছে। কেউ কিছু বলার আগে রাশা বলল, আমি তো আগে কখনোই গ্রামে আসিনি, কারোর সাথে পরিচয় নাই, তাই জিতু মিয়াকে নিয়ে বের হয়েছি সবার সাথে পরিচয় করতে। বয়স্ক একজন মহিলা রাশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, খুব ভালো করেছো মা, আমরা খালি তোমাদের কথা শুনি, কোনোদিন দেখিনি, আজকে দেখলাম, দেখে আমাদের বুকটা ভরে গেল। রাশা একটু অবাক হয়ে বয়স্ক মহিলাটার মুখের দিকে তাকিয়ে রইল। তার মুখে দেখে বোঝা যাচ্ছে কথাটা শুধু বলার জন্য বলেনি, সত্যি সত্যি বলছে। সত্যি আশাকে দেখে তার বুকটা ভরে গেছে। তাকে চেনে না, জানে না, কোনোদিন দেখেনি, কিন্তু তারপরও তাকে দেখে এই সাদাসিধে বয়স্ক মহিলার বুকটা ভরে গেছে। কি আশ্চর্য! ঠিক কি কারণে জানা নেই, রাশার চোখের কোণায় হঠাৎ একটু পানি চিকচিক করে ওঠে। সেটা গোপন করে সে সহজে গলায় বলল, আমি তো এখন নতুন এসেছি, আপনাদের কাউকে চিনি না, আস্তে আস্তে পরিচয় হবে। আরেকজন এসে তার গায়ে হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি কি আসলে এখানে থাকবে নাকি আমাদের ভেতর মায়া জাগিয়ে চলে যাবে? আশা বলল, আসলেই থাকবো। ছোট্ট একটা মেয়ে হাততালি দিয়ে বলল, কি মজা। মধ্যবয়স্ক মহিলা বলল, এই জল চৌকিটা এনে দে, মেয়েটা বসুক। রাশা বলল, আজকে বসবো না, গ্রামের সব বাড়িতে যাবো তো, তাই দেরি করবো না, আরেকদিন এসে বসবো। তাই বলে তুমি খালি মুখে চলে যাবে নাকি? কিছু একটা খেতে হবে। রাশা বলল, না না না, কিছু খাবো না। মহিলা মাথা নাড়লো, কিছু একটা খেতে হবে। রাশা মহিলার হাত স্পর্শ করলো, বলল, বিশ্বাস করেন আমি খেয়ে বের হয়েছি, আরেকদিন খাবো। ঠিক আছে, তাহলে একটা ডাব খেয়ে যাও, ডাবের পানি খেতে তো আর পেটে জায়গা থাকতে হয় না। মহিলাটা একটা শুকনো কালো ছেলেকে দেখে বললেন, এই মতি, তাড়াতাড়ি কয়েকটা ডাব পার দেখি। মতি নামে শুকনো টিকটিকে ছেলেটার সাথে সাথে তার লুঙ্গি মালপোচা মেরে পরে কোথা থেকে একটা ধারালো দা এনে পিছনে গুজে নিল। তারপর উঠানে কয়েকটা নারকেল গাছের দিকে তাকিয়ে একটাকে বেছে নিয়ে সেটা বেশ তরতর করে উঠে যেতে লাগলো। রাশা হাঁ করে তাকিয়ে থাকে। এরকম ভাবে কেউ যে নারকেল গাছে উঠে যেতে পারে সেটা সে নিজের চোখে দেখে না, না দেখলে বিশ্বাস করতো না। দেখে মনে হচ্ছে মতি নামের ছেলেটা বুঝি মানুষ না, যেন একটা টিকটিকি। রাশা নিঃশ্বাসে আটকে বলল, হায় খোদা, যদি পড়ে যায়। ছোট মেয়েটা বলল, পড়বে না, মতি বান্দরের বাচ্চার মতো গাছে ওঠে, এক গাছ থেকে আরেক গাছে লাফ দিতে পারে। রাশা বিস্ফোরিত চোখে তাকিয়ে দিয়ে থেকে বলল, সর্বনাশ, মতি সত্যি সত্যিটা বানরের মতো নারকেল গাছে উপরে উঠে যায়। পিছন থেকে দাটা বের করে দক্ষ হাতে কোপতে দুটো ডাব কেটে নেয়। তারপর যেভাবে উঠেছে ঠিক সেইভাবে তত্তর করে নেমে এল। তাকে দেখে মনে হয় শুকনো মাটির হাঁটাহাঁটি করাতে গাছে বেয়ে ওঠা নামা তার জন্য সহজ। মতি ডাবটা পিছনের দিক থেকে একটা কেটে ছোট্ট ফুটো করে রাশার হাতে দিয়ে দিল। রাশা জিজ্ঞেস করলো, কেমন করে খাবো? মুখে লাগিয়ে। সত্যি? মতি নামে শুকনো কালো ছেলেটা তার ঝকঝকে সাদা দাঁত বের করে হেসে বলল, সত্যি।
রাশা ডাবটা তার মুখে লাগিয়ে খাওয়ার চেষ্টা করলো। যতটুকু তার মুখের ভেতর গেল তার থেকে অনেক বেশি তার গাল বেয়ে গড়িয়ে গলা বুক ভিজিয়ে দিল। সেই দৃশ্য দেখে ছোট বাচ্চাগুলো আনন্দ হি হি করে হেসে গড়াগড়ি খেতে থাকে। এত অল্পে মানুষকে এত আনন্দ দেওয়া যায় রাশা আগে কোনোদিন টেরই পায়নি। বহুদিন আগে রাশা যখন চিকেন পক্স হয়েছিল তখন তার কিছুদিন জোর করে ডাবের পানি খেতে হয়েছিল। তার কাছে মনে হয়েছিল এই আষ্টে গন্ধের বিশাল একটা তরল কিছু গাছ, কিন্তু গাছ থেকে পেরে আনা এই ডাবটা পানি মিষ্টি এবং সুস্বাদু, গন্ধটা সুন্দর। রাশা শখ করে খানিকটা খেয়ে বললো আর পাচ্ছি না। মধ্যবয়সী মহিলাটি বললেন, জিতু তুই কি খেয়ে ফেল। জিতু কোনো আপত্তি না করে সাথে সাথে রাশার হাত থেকে নিয়ে ডাবটা মুখে লাগিয়ে ঢকঢক করে খেতে শুরু করলো। বিদায় নিয়ে আসার সময় রাশা হঠাৎ থেমে গেল। পাশের মাটির একটা ঘরের বারান্দায় পেট মোটা একটা বাচ্চা পা ছড়িয়ে বসে আছে। তার শরীরে কোনো কাপড় নেই, সামনে মাটিতে কিছু মুড়ি ছড়ানো। সে গভীর মনোযোগ দিয়ে মাটি থেকে তুলে তুলে একটা একটা করে মুড়ি খাচ্ছে। কাছাকাছি একটা শালিক পাখি মুড়িতে ভাগ বসানোর চেষ্টা করছে। বাচ্চাটা একটু অসতর্ক হলেই শালিক পাখিটা ছুটে এসে একটা দুইটা মুড়ি খেয়ে দিচ্ছে। রাশা যখন অবাক হয়ে এই দৃশ্যটা দেখে তখন জিতু জিজ্ঞেস করলো, কি হয়েছে রাশাপু? এই বাচ্চাটা কাছাকাছি দাঁড়িয়ে থাকলে তখন কম বয়সী মুড়ি বললো, আমার। মাটি থেকে মুড়ি তুলে খাচ্ছে, ওর তো অসুখ হবে। মেয়েটা একটু বিব্রত ভাবে হেসে বললো, করবে না, ওর অভ্যাস আছে। রাশা বলল, কিন্তু এটা তো খুব খারাপ অভ্যাস। মাটিতে কত রোগ জীবাণু। আমাদের স্কুলে একটা মাইক্রোস্কোপ আছে, আমাদের স্যার দেখিয়েছিলেন জীবাণুরা গিজ গিজ করছে। ওকে একটা বাটিতে না হয় থালা করে দিন। মেয়েটা একটা নিঃশ্বাস ফেলে বলল, থালা বাটিতে দিলে তাড়াতাড়ি খেয়ে ফেলে, মাটিতে ছিটিয়ে দিলে খুঁটিয়ে খুঁটিয়ে অনেকক্ষণ ধরে খায়। রাশা থতমত খেয়ে গেল। একটু ইতস্ত করে বলল, কিন্তু মাটি থেকে তুলে খেলে তো অসুখ হবে। একটু একটু অসুখ হলে কি হয়, সবারই হয়। রাশা অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল। কি বিচিত্র একটা যুক্তি। সে অবশ্যই এত সহজে মেয়েটা যুক্তি মেনে দিল না। মাটি থেকে মুড়িগুলো সরিয়ে একটা বাটিতে মুড়ি দিতে তাকে বাধ্য করে ছাড়লো। মজার ব্যাপার হচ্ছে যারা হাজির ছিল তারা সবাই ধরে নিল পুরো ব্যাপারটা হচ্ছে শহরে একটা মেয়ে ছেলে মানুষের কাজ কারবার। তারা হাসি হাসি মুখে ব্যাপারটা দেখলো যেন একটা নাটক দেখছে, কিন্তু তার কথাটাকে কেউ কোনো গুরুত্ব দিল বলে মনে হলো না। গ্রামগুলো দেখার জন্য বের হয়ে রাশা প্রথম বাড়িতে এসেছে শুধু জিতুকে নিয়ে। এখন থেকে যখন বের হবে তখন তার সাথে যোগ দিল মতি আরো দুটি কম বয়সী বাচ্চা। পরের বাড়িতে গিয়ে সে আবিষ্কার করলো সেখানে কিভাবে যেন খবর চলে গেছে যে সে আসছে এবং সবাই তার জন্য অপেক্ষা করছে। এখানে মোটামুটি একই ব্যাপার ঘটলো। সবাই রাশাকে এমন ভাবে ঘিরে ধরলো যেন সে ভিনদেশী রাজকন্যা। ভুল করে একটা গ্রামে চলে এসেছে। এ বাড়িতে তাকে একটি জল চৌকিতে বসানো হলো এবং একটি থালায় করে তার জন্য নারকেলের নাড়ু এবং চিড়ে ভাজা আনা হলো। রাশা খাবে না বললে আপত্তি জানালেও তাকে একটা নাড়ু খানিকটা চিড়া খেতেই হলো। সে এর মাঝে টের পেতে শুরু করেছে এখানে খাওয়া ব্যাপারটার সাথে খিদে কিংবা খাওয়ার ইচ্ছে কোনো সম্পর্ক নেই। এটা একটি সামাজিক ব্যাপার। সে যদি না খায় তাহলে সবাই মন খারাপ করে ফেলে। রাশা গ্রামের মানুষদের আন্তরিক ভালোবাসাটুকু বুঝতে পারে, কিন্তু একই সাথে তাদের নিষ্ঠুরতাটুকু বুঝতে পারে। যখন সে নারকেল নাড়ুটি কামড় দিচ্ছে তখন একজন জিজ্ঞেস করলো, তোমার বাবা তোমার মাকে ছেড়ে দিয়ে নাকি লন্ডন চলে গেছে? রাশা বিষম খেতে গিয়ে নিজেকে সামনে দিয়ে বললো, লন্ডন না, কানাডা। সেটা কোথায়? আমেরিকার কাছে। তোমার বাবা আবার বিয়ে করেছে? রাশা মাথা নাড়লো। মহিলাটা জিজ্ঞেস করলো, তোমার মা? রাশা হতবাক হয়ে মহিলাটা দিয়ে তাকিয়ে রইলো। তারপর আবিষ্কার করলো সে বলছে, হ্যাঁ করেছে। তোমার সৎবাপ কি করে? আমি জানি না, আমি তাকে দেখিনি। মহিলাটা আরো কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল যখন ঠিক তার বয়সে একটি মেয়ে বাধা দিল, বলল, মা তুমি আশাকে ছাদে উঠে একটু খেতে দিবা না? একটু খেতে বসেছে তা তখন হাজারটা প্রশ্ন। মহিলাটা তখন থতমত খেয়ে থেমে গেল। রাশা কৃতজ্ঞ চোখে মেয়েটার দিকে তাকালো। শুকনো ছিটছিটে তার বয়সে একটা মেয়ে। যখন সে বিদায় নিয়ে বের হচ্ছে তখন মেয়েটা তার সাথে সাথে বের হয়ে এলো। বাড়ির বাইরে এসে মেয়েটা তার হাত ধরে বলল, তুমি কিছু মনে করো না তো? মেয়েটি কি নিয়ে কথা বলছে রাশা বুঝতে পারলো। তারপর সে না বুঝার ভান করে জিজ্ঞেস করলো, কি নিয়ে কিছু মনে করি না? এই যে আমার মা ফুপু তোমাকে তোমার মায়ের কথা জিজ্ঞেস করে, তোমার বাবার কথা জিজ্ঞেস করে। রাশা মাথা নাড়লো, বললো, না কিছু মনে করিনি। মেয়েটা মুখ শক্ত করে বলল, কারো কোনো আকেল নাই, কখন কাকে কি জিজ্ঞেস করা যায় কেউ জানে না। কত বড় হয়েছে কিন্তু কারো বুদ্ধি নেই, সবাই বাচ্চা মানুষের মতো।
মেয়েটার রাগ রাগ কথাগুলো শুনে রাশা হেসে ফেলল। এই গ্রামে অন্তত একজন মানুষ আছে যার খানিকটা জ্ঞান আছে। রাশা জিজ্ঞেস করলো, তোমার নাম? জয়নব। তুমি কিসে পড়ো? ক্লাস 7-এ উঠেছি। 10-এ ঢুকি। রাশা বলল, আমি 8-এ। তুমি কোন স্কুলে পড়ো? স্কুলটার নাম আহাদ আলী উচ্চ বিদ্যালয়। কত দূর এখান থেকে? অনেক দূর, 3 মাইলের কম না। এখন তবু যাওয়া যায়, বর্ষার পানি নামলে আর যাওয়া যায় না। স্কুলটা কিরকম? জয়নব হাসার চেষ্টা করে বলল, গ্রামের স্কুল যেরকম হয়, কোনো লেখাপড়া হয় না, ক্লাস হয় না, স্যারের কাছে প্রাইভেট না পড়লে স্যাররা পরীক্ষায় নাম্বার দেয় না। ও, কোনো মতে স্কুলে যাই, কতদিন লেখাপড়া করতে পারবো জানি না। কেন? এত দূর স্কুল মা বাবা দিতে চায় না, বলে মেয়ে মানুষ লেখাপড়া করে কি করবে, বিয়ে করার পর তো রান্না বান্না করে জীবন কাটাতে হবে। প্রতিবাদ করে কিছু একটা বলতে গেলে রাশা থেমে গেল। বলল, ও। জয়নব রাশার সাথে হাঁটতে হাঁটতে বললো, আমি তোমার সাথে আসি? রাশা খুশি হলো, হ্যাঁ আসো। রাশা সেদিন পুরো গ্রামটা ঘুরে শেষ করতে পারলো না, তবে যে কয়টা বাড়িতে গেল জয়নব তাকে সেখানে দুটো জিনিস থেকে রক্ষা করলো। কেউ তাকে তার বাবা মায়েরকে বিয়ে নিয়ে কিছু প্রশ্ন করতে পারলো না, কেউ তাকে কিছু জোর করে খাওয়াতে পারলো না। সন্ধ্যাবেলা রাশা যখন নানির বাড়ি ফিরে এলো, সে আবিষ্কার করলো এই গ্রামে তার মন খুলে কথা বলার অত্যন্ত একজন মানুষ আছে, মানুষটি হলো জয়নব। আসার পরের দিন গ্রামের অন্যান্য বাড়িতে ঘুরে এলো, সাথে ছিল জয়নব। মাঝপথে জিতু এসে যোগ দিল। গ্রাম ঘুরে ঘুরে রাশা কিছু মজার জিনিস জানতে পারলো। যেমন প্রত্যেক গ্রামে একটা পাগল থাকে, সে পাগলকে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয় এবং যে ছাড়া পেলে তুল কাণ্ড করে ফেলে। এই গ্রামে সেরকম একজন পাগল আছে, তার নাম নুরা পাগলা। তারা দূর থেকে নুরা পাগলাকে দেখলে দড়ি দিয়ে একটা খেজুর গাছের সাথে বেঁধে রাখে। গায়ে নোংরা কাপড়, মুখে দাড়ি, গোফ, জঙ্গল। সে বিড়বিড় করে কথা বলছে। যখন রাশা তার আর জয়নবকে দেখলো, তখন দাঁত মুখ খিচিয়ে তাদেরকে একটু ভয় দেখালো। প্রত্যেক গ্রামে একটা চোরও থাকে। এই গ্রামে চোরের নাম মাকিদ আলী, কিন্তু সবাই তাকে মাক্কু চোর বলে। গভীর রাতে সে নাকি সারা গায়ে তেল মেখে চুরি করতে বের হয়। নিজের গ্রামের জন্য তার মায়া আছে, তাই সে এখানে চুরি করে না, দূরে দূরে চুরি করতে যায়। তবে আশেপাশে 10 গ্রামে কোনো চুরি হলে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়, সেটা তার জন্য একটা যন্ত্রণা। মাক্কু চোর দেখতে কেমন জিতুকে একটু জিজ্ঞেস করতে জিতু তাদের নিয়ে মাক্কু চোরের বাড়িতে ঢুকে গেল। দাওয়ায় বসে খুব শুকনো একটা মানুষ বিড়ি টানতে টানতে বাঁশের চাষ দিয়ে একটি খুলুই বানাচ্ছে। সেই নাকি মাক্কু চোর। তোদের দেখে মাক্কু চোর সন্দেহের চোখে তাকালো। জিতু বলল, মাক্কু চোর, বিদেশি অতিথি আসছে, তাই সবার বাড়ি বাড়ি নিয়ে যাচ্ছি। মাক্কু চোর বলল, ও, ওর বাবা লন্ডন থাকে। তথ্যে ভুল আছে, কিন্তু রাশা শুদ্ধ করে দেবার চেষ্টা করলো না। মাক্কু চোর বলল, ও, মাস্টার বাড়ির নাতনি। ও, নাম হচ্ছে রাশা, শহরে থাকে তো সেজন্য নাম ইটিশ মিটিশ। মাক্কু চোর বিড়িতে টান দিয়ে বলল, ও। জিতু আলাপ চালিয়ে যাবার জন্য এরপরে কি বলবে কে জানে, কিন্তু তখন বাড়ির ভেতর থেকে একেবারে পরীর মতো সুন্দর একটা বউ বের হয়ে এলো। রাশা তার জীবনে এত সুন্দর একটা মেয়ে দেখেনি। জিতু বলল, চাচি, বিদেশি অতিথি নিয়ে আসছিলাম। পরীর মতো সুন্দর বউটা বলল, অতিথিকে গরিবের বাড়ি আনছো, বসতে দিব কোথায়? রাশা বলল, না না না, বসতে হবে না, আমরা এখন যাই, অনেক জায়গায় যেতে হবে তো। রাশা জয়নব জিতুকে নিয়ে হেঁটে হেঁটে চলে যেতে যেতে একবার পিছনে ফিরে তাকালো। পরীর মতো সুন্দর বউটি ঘরের দরজা ধরে দাঁড়িয়ে আছে। রাশা নিচে আটকে রেখে ফিস ফিস করে বলল, ইস, কি সুন্দর বউ। জয়নব বলল, হ্যাঁ, খুব সুন্দর। একজন চোর মানুষ কেমন করে এত সুন্দর একটা মেয়েকে বিয়ে করেছে জানি না। বউটা তার হাজবেন্ডকে চুরি করতে না করে না জানি না। বউয়ের কথা কেউ কি কোনোদিন শুনে? সব গ্রামে যেরকম একটা পাগল আর একটা চোর থাকে, ঠিক সেরকম কিছু অপদার্থ মানুষও থাকে। এই অপদার্থ মানুষগুলো একজনের সাথে ওদের রাস্তায় দেখা হয়ে গেল। তার পরনে চঙ্গা প্যান্ট, ক্যাটক্যাটে লাল রঙের টি শার্ট আর চোখে কালো চশমা। রাস্তার পাশে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। রাশা জয়নব আর জিতুকে দেখে সে ঘুরে তাকালো। জিতু আর জয়নব তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তখন মানুষটা তাকে থামালো, জিজ্ঞেস করলো, কে, জিতু নাকি? সাথে এটা কে? রাশাপু, মাস্টার বাড়ির নাতনি। ও, ঢাকা থেকে আসছে? ঢাকা থেকে এই গ্রামে আসছে? এই গাঁও গ্রামে মানুষ থাকে নাকি? ইলেকট্রিসিটি নাই, টেলিভিশন নাই। রাশা কোনো কথা বললো না। মানুষটা বললো, আর এখানে থাকবো না। জিতু জানতে চাইলো, কই যাবে? বিদেশ, পাসপোর্ট হয়ে গেছে। কোন দিন যাবে? তারিখ ঠিক হয়নি, দুবাই চলে যাবো, বিশাল জায়গা, টাকা পয়সা ছড়াছড়ি, খালি ধরবো আর পকেটে ভরবো। মানুষটা কেমন করে টাকা ধরে
করবে সেটা অভিনয় করে দেখালো। জয়নব বলল, আমরা যাই। তারা রাশার হাত ধরে টেনে হাঁটতে থাকে। মানুষ পিছন থেকে বলল, বাবারে সালাম দিও, নতুন ওসি সাহেবকে নিয়ে একদিন তোমাদের বাড়িতে আসবো। রাশা নিচু গলা জিজ্ঞেস করলো, কে মানুষটা? ফালতু মজিদ। এই গ্রামে দুজন মজিদ, একজনের বাজারে একটা দোকান আছে, সে হচ্ছে আসল মজিদ, আর এ হচ্ছে ফালতু মজিদ, কোনো কাম কাজ করে না, খালি বড় বড় কথা বলে। রাশা মুখ টিপে হাসলো, বলল, লোকটা পোশাক দেখেছো, একেবারে জোকার। হ্যাঁ, সবসময় পকেট থেকে চিরুনি বের করে ফুল আসছে। গ্রামের মেঠো পথে তিনজন হেঁটে যেতে যেতে হঠাৎ জয়নব থেমে গেল। রাশা দেখলো একটা পুকুরের পাশে একটা বড় গাছ, সেই গাছে হেলান দিয়ে একজন বয়স্ক মানুষ খুব মনোযোগ দিয়ে একটা বই পড়ছে। মানুষটা নিশ্চয়ই চোখে ভালো দেখতে পায় না, তাই বইটা চোখের খুব কাছে নিয়ে ধরেছে, কিন্তু কথা বলতে বলতে আসছে, সেটা শুনেও মানুষটা মুখ তুলে তাকালো না। জয়নব আর জিতু তখন কাছাকাছি গিয়ে বলল, সালাম আলাইকুম চাচাজি। মানুষটা মুখ তুলে তাকালো, মাথায় পাকা চুল, চোখে চশমা, বলল, ওয়ালাইকুম আসসালাম জয়নব বেটি। ওয়ালাইকুম আসসালাম জিতু মিয়া, তোমাদের সাথে এই মেয়েটি কে? জয়নব বলল, মাস্টার বাড়ির নাতনি। জিতু যোগ করলো, রাশাপু। মানুষটা তখন সোজা হয়ে বসে বইয়ের পৃষ্ঠা ভাঁজ করে রাখলো, বলল, তুমি আজিজ মাস্টারের নাতনি? একটু কাছে আসো, তোমাকে ভালো করে দেখি। তাহলে একটু এগিয়ে যায়। মানুষটা তার হাত ধরে সামনে বসে তাকে ভালো করে দেখলো। তার মুখে কেমন যেন একটা নরম হাসিতে ভরে যায়। তোমার চেহারায় আজিজ ভাই সাহেবের ছাপ আছে। আচ্ছা, ঠিক করে বুঝতে পারলো না, ইতস্ত করে বলল, আপনি আমার নানাকে চিনতেন? মানুষটি একটু হাসলে বলল, চিনতাম বললে কম হবে, তোমার নানা আমার খুব কাছের মানুষ ছিলেন, বুঝেছো? দুজন মানুষের সাথে পৃথিবীর সবচেয়ে খাঁটি বন্ধুত্ব হয় কখন জানো? যখন দুজন পাশাপাশি যুদ্ধ করে। তোমার নানা আর আমি একসাথে যুদ্ধ করেছি। তোমার নানা ছিল আমাদের কমান্ডার। মানুষটি পুকুরের পানির দিকে তাকিয়ে তার চশমাটা খুলে শার্টের কোনা দিয়ে মুছে বলল, তোমার নানা ধরা পড়ার সময় যখন তাকে ধরে নিয়ে গেল, বুঝলে মেয়ে, আমাদের মনে হলো আমাদের সব শেষ হয়ে গেল। ইস! আজ একটু বিস্মিত নিয়ে ওই বয়স্ক মানুষটির দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে সে বুঝতে পারলো সে আসলে তার নানা কেমন মানুষ ছিলেন, কিভাবে মারা গিয়েছিলেন, সে তা কিছুই জানে না। মানুষটা নিঃশ্বাস ফেলে অন্যমনস্ক ভাবে বলল, আজিজ ভাই সাহেবকে আমি না করেছিলাম, বলেছিলাম এখন যাবেন না। তোমার মায়ের মাত্র জন্ম হয়েছে, দেখার জন্য পাগল হয়ে গেল, এসে ধরা পড়লো। ভাবির ওপর সেটা যে কি একটা ধাক্কা! আহারে, মানুষের রাতারাতি অ্যাবনর্মাল হয়ে গেল। আচ্ছা, কিছুই তার খুব জানার ইচ্ছা করছিল, কিন্তু একটাও প্রশ্ন করলো না, চুপ করে মানুষের সামনে বসে রইল। মানুষটাও বললো, যে দেশের জন্য তোমার নানা জান দিয়েছিল সেই দেশটাই বেঁচে আছে। চিন্তা করলে মাঝে মাঝে খুব অপরাধী লাগে। আশা বলল, অপরাধী লাগবে কেন? লাগার কথা না, কিন্তু অপরাধী লাগে, কি করব? মানুষের বলার কথা স্বর পাল্টে বলল, যাও মা, কোথায় যাচ্ছিলে যাও, পুরো মানুষ তো, তোমাদের বয়সে মানুষ দেখলে কথা বলতে ইচ্ছে। আর তুমি হচ্ছে রাশা। হ্যাঁ, রাশা, তুমি হচ্ছে আজিজ ভাই সাহেবের নাতনি, আর তার মানে তুমি আমারও নাতনি। আমি হচ্ছে তোমার সালাম নানা। সালাম নানা? হ্যাঁ, আজিজ নানার বন্ধু সালাম নানা। মানুষের আশার মাথায় হাত বুলিয়ে বলল, আমি বুড়ো মানুষ, নানা ঠিক বলা ঠিক হবে। আজিজ ভাইয়ের সাথে কিন্তু নানা কথাটা যায় না। যখন শহীদ হয়েছে তখন তার বয়স 23 না হয় 24, হাট্টা কট্টা জোয়ান, কি সুন্দর রাজপুতের মতো চেহারা, ফুসফুসে কালো চুল, যুদ্ধের সময় দাড়ি কাটতে পারেনি বলে যে গুয়েভারের মতো দাড়ি। সে তো আমার মতো বুড়ো হয় নাই। তাকে কিন্তু তুমি নানা ডাকবে না, তাহলে কি ডাকবো? ভাই ডাকবে, আজিজ ভাই। মানুষের গাছে হেলান দিয়ে ভারী চশমার ভেতর দিয়ে রাশার দিকে হাসি মুখে তাকিয়ে রইল। সালামার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসার সময় রাশা লক্ষ্য করলো গাছে দুটি কাঁচ হেলান দিয়ে রাখা হয়েছে। কাঠের কাঁচ অনেক ব্যবহারের মসৃণ হয়ে গেছে। তার সামনে সালাম নানা পা নেই। জনাব বলল, সালাম চাচা আমাদের গ্রামের মুক্তিযোদ্ধা, যুদ্ধের সময় পায়ে গুলি খেয়েছি, তার পা কেটে ফেলেছে, কাছে ভর দিয়ে হাঁটে। রাশা বলল, ও, আমাদের গ্রামে দুজন মুক্তিযোদ্ধা, একজন তোমার নানা, আমার ভাই। জনাব হাসতে বলল, হ্যাঁ, তোমার ভাই শহীদ, আরেকজন আমাদের সালাম চাচা। এই গ্রামে কোনো রাজাকার নেই, না, কোনো রাজাকার নেই। পাশের গ্রাম আছে, কি আছে নাম? আহাদ আলী। রাশার নামটা যেন কোথায় শুনেছে, কিন্তু ঠিক মনে করতে পারলো না।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। অপেক্ষায় থাকুন, শীঘ্রই আমরা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।